সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা হাবিবুল বাশার ও সাগর সিদ্দিকী, যারা হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন বহুবার, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও তারা অবতীর্ণ হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে। লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন রাজপথে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আজ আমাদের অতিথি এই দুই লড়াকু ছাত্রনেতা, যাদের অপরিসীম ত্যাগ আর নেতৃত্বে সফল হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান। তাদের মুখ থেকেই শুনব নির্যাতন নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। হাবিবুল বাশার ও সাগর সিদ্দিকী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বাশার ও সাগরের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। হাবিবুল বাশার চাঁদপুরের কোচো উপজেলার সিঙ্গুয়া গ্রামের বজলুর রহমান ও খায়রুন্নেসার সন্তান। ২০০৬ সালে স্থানীয় স্কুল থেকে এসএসসি এবং ২০০৮ সালে ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। এরপর ২০০৭-২০০৮ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ২০১১-২০১২ সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করেন তিনি। এরপর ২০১৭-২০১৮ সেশনে একই বিভাগের অধীনে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি সেখানে পিএইচডি অধ্যয়ন করছেন। হাবিবুল বাশার পরিবার থেকেই জাতীয়তাবাদী রাজনীতির দীক্ষা পান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সক্রিয় হন ছাত্রদলের রাজনীতিতে। তিনি বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি। একাডেমিক এক্সিলেন্স অর্জনের পাশাপাশি রাজনীতিতেও সমানভাবে সক্রিয় হাবিবুল বাশার, যে কারণে তাকে হাসিনার আমলে বহুবার নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজও প্রবলভাবে সক্রিয় রয়েছেন ছাত্র রাজনীতির সংগ্রাম মুখর পথে। বন্দরনগরী নারায়ণগঞ্জের ফতুল্লার তুষার আহমেদ মিঠুর সন্তান সাগর সিদ্দিকী। তিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজী মিসির আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ২০০৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সাগর সিদ্দিকীর ছাত্রদলের সঙ্গে পথ চলা শুরু। এরপর দায়িত্ব পালন করেন ওয়ার্ড থেকে জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তার উপর নির্মমতার শুরু। বিভিন্ন সময়ে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশি হামলার মুখে পড়েছেন তিনি। কেবল শারীরিকভাবেই নয়, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সামাজিক ও আর্থিকভাবেও। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক এই ছাত্রনেতা। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। শুরুতেই হাবিবুল বাশার, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে গেছেন, কিন্তু আপনি এতবার টার্গেট কেন করা হলো আপনাকে, এবং নিপীড়ন নির্যাতন করা হয়েছে অজস্রবার বলছিলেন, কেন, কিভাবে নির্যাতন করা হয়েছিল? 1/11 থেকে আমরা রাজনীতিটা শুরু করি, এবং বিশেষ করে রাজনীতিক যে এটা প্ল্যাটফর্মটা 1/11 পরে টালমাটাল হয়ে যায়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমি প্রত্যেকটা প্রোগ্রামেই, হাসিনা বিরোধী আন্দোলনের প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম, এবং হরতাল অবরোধ সব কিছুতে আমার সমান অংশগ্রহণ ছিল। তো এই হিসাবে তাদের কাছে আমাদের অ্যাক্টিভিটিগুলো বা আমাদের নামগুলো তাদের কাছে ছিল। তো যখন ২০১৪ ইলেকশনের পরে ব্যাপক হারে যখন বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এবং হরতাল অবরোধ একসাথে চলতে থাকে, তখন আমি প্রত্যেকটা হরতাল অবরোধের প্রোগ্রাম ছিলাম। এবং একদিন মার্চের ৪ বা ৫ তারিখ ২০১৫ সালে ওই দিন একটা অবরোধ ছিল, এবং তার আগের দিনে ম্যাডামের নামে একটা ওয়ারেন্ট ছিল। বেগম খালেদা জি, হ্যাঁ, বেগম খালেদা জিয়ার নামে। তখন আমরা আপনার মিছিল করতে আসছি প্রথম শাহবাগে করতে পারি নাই,
পরে গেছি আমরা পরিবাগও করতে পারি নাই। শেষ সময় আমরা গেলাম বাটা সিগন্যাল এলিফ্যান্ট রোড। সেখানে আমরা মিছিল করে যখন আমরা বাটা সিগন্যাল থেকে আমরা মিছিল করে ঘুরে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছি, মানে কাটাবনের দিকে যাচ্ছি, সামনে আপনার দেখি যে পুলিশের গাড়ি। তখন আমি ব্যাক করলাম আপনার হাতির পুলের দিকে, দৌড় মারলাম কোনা দিয়ে। দৌড়াতে এক পর্যায়ে এসে দেখি আপনার একজন আমার খুব, তখন তো আপনি জানেন যে সিচুয়েশনটা কী ছিল, তখন আপনার ডিক্লেয়ার দিয়ে দিছে যারা আমরা তখন হয়ে গেলাম কি মানে বলছে যারা জ্বালাও পোড়া করে তাদেরকে ধরতে পারলে 2 লাখ টাকা পুরস্কার। ওই সময় কিন্তু এরকম ছিল, ডিক্লেয়ার ছিল, ধরে দিতে পারলে 2 লাখ টাকা করেন না। আমার তো কোনো কিছুই নাই, আমরা জাস্ট মিছিল করছি। তখন আমি দৌড় দিলাম মোতালেব প্লাজার দিকে, এই রোডটা দিয়ে। দৌড় দেওয়ার পর আমার পিছনে পুলিশ, এবং সামনে যখন আমি কে যেন আমার পায়ে একটা পা দিল, আমি 10 থেকে 15 হাত দূরে গিয়ে পড়ছি, এরকম স্পিড ছিল। সেখানেই 2 জন এসআই ছিল, একজন আমাকে পিটাইছে আপনার ফালায়া, মনে করেন একটা লাঠি, হ্যাঁ রাস্তার মধ্যেই এক লাঠি সর্বোচ্চ 3 থেকে 4টা পিটা দিচ্ছে, আর একবারে তছনছ হয়ে গেছে পুরা একটাই। এইভাবে 2টা 3টা লাঠি ভাঙছে। ভাঙার পর আমি সেন্সলেস হয়ে যাই রাস্তায়। হ্যাঁ, রাস্তায় আমি সেন্সলেস হয়ে যাই। পরে যখন আমার জ্ঞান ফিরে, কে যেন আমাকে মনে হলো যে হুট করে আমার জ্ঞান আসলো, পরে পানি টানি মারলো, মেরে দেখি যে আমি একটা রুমের মধ্যে পড়ে আছি। মানি ব্যাগ নাই, একটা বাটন ফোন ছিল সেটা নাই, বেল্ট নাই, এরকম একটা। পরে দেখি যে এগুলোতে ব্লাড পড়তেছে, আমার সব ব্লাড পড়তেছে। তখন আমি তো শুয়ে আছি, হওয়ার পরে এক পর্যায়ে একজন এসআই আসলেন। পরে শুনলাম এসে একজন পুলিশ, তাদের সিভিলে ছিলেন, আইসা বলল যে এই কী অবস্থা, হরতাল কর, অবরোধ কর, জ্বালা পোড়া, তুই বেটা আসছিস আন্দোলন করতে, তোর ম্যাডামরে তো কালকে ধরতেছে, তা তুই কী আন্দোলন করবি। পরে সে চলে গেল। আপনার ঘন্টা দেড়েক পর 2 জন লোক আসলো, আমাকে নিয়ে গেল আরেক রুমে। ওইখানে নিয়ে আমাকে হাত বাঁধলো, হাত বেঁধে বলল তোর সাথে কে কে আছে, কে কে পোড়ালো, গাড়ি পোড়াইছে কে কে। আমি বলছে আমি তো গাড়ি পোড়াই না, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তখন মনে করেন তারা, একজনের হাতে ছিল বেতের, আরেকজনের ছিল কাঠের অথবা বাঁশের লাঠি ছিল, ধামসে মারতেছে আর জিজ্ঞাসা করতেছে। আর মারা মনে করেন আপনার এগুলোতে, এই যে জয়েন্টে, পায়ের জয়েন্ট, এগুলা। এক পর্যায়ে মারতে মারতে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে তারা আবার চলে গেলেন, চলে যেয়ে আমার ওই রুমটাই ফালায় রাখছে। তারা যে কথা বলে, কথার মধ্যে একটা ছিল, একজনের নাম ছিল ঠাকুর, আমার এটা মনে আছে, এসআই ঠাকুর, আর একজন ছিল দারোগা মনিরুজ্জামান, কলাবাগান থানার। বিশেষ করে 2 জনের মাইকটা আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। পরে দ্বিতীয়বার আসলো, আইসা আবার বললো যে তোর সাথে কে কে আছে বল, কার কার অর্ডার এই করিস। তখন আমি বলছি যে না, আমরা প্রোগ্রাম করি, মিছিল করি, আমাদের একটুকুই, কতটা এই সময় আসছে মিছিল করতে। পরে মনে করেন আমাকে শোয়ালো, শোয়ায়া এই যে চেয়ার আছে 3টা চেয়ার, একজন মাঝখানে বসলো, 2টা চেয়ার 2 দিকে থেকে আমাকে এইভাবে একটা মোড়া দিল, পুরা এইভাবে মানে অ্যাঙ্গেল করে ফেললো। তখন আর আমার মনে করেন কোনো ধরনের কান্নাকাটি আর আসে না শেষ মুহূর্তে। তখন মনে হইতো যে আপনার মানুষ সুইসাইড করে। আমি পরে বুঝলাম যে যখন আপনাকে অ্যারেস্ট করে হাজতে নিয়ে যান, যাওয়ার আগে কিন্তু আপনার বেল্ট, বিভিন্ন জিনিস এগুলো কিন্তু রেখে দেয়। মানে এমন পর্যায়ে আসছে আমি আসলেই তখন যদি এরকম কোনো সুযোগ পেতাম আমি সুইসাইড করতাম। মানে তখন আর নেওয়া যাচ্ছে না, মানে আপনাকে কয়বার আপনাকে মারলে আপনি নিতে পারবেন। মানে আমি যদি এরকম কিছু থাকতো আমি তখন সুইসাইড করতাম, আর কোনো আমার বডিতে আর ন্যূনতম কোনো কিছু নেওয়ার মতো অবস্থা ছিল না। পরে তারা চলে গেল, আমাকে কিন্তু একটু পানিও দেয় না, আমি পানি চাইছি, কিছু পানিও দেয় না, কিচ্ছু না, ফালাই রাখছে মনে করেন একটা জীব জানোয়ারের মতো। তখন মনে হয় রাত, পরে আসলো ঠাকুর, ঠাকুর এসে আবার বরাবরের মতো উল্টাপাল্টা জিগাইতেছে, এই কী করছিস। ওই সময় তো আপনার ওই যে আগুন জ্বালা পোড়া হয়, কোথায় কী রাখছিস, তোকে নিয়ে যাওয়া হবে, আমাদের টিম আসতেছে। তখন কিন্তু আমাকে যেদিন অ্যারেস্ট করে তার আগের রাতে জনিকে মেরে ফেললো,
তার আগে আপনার চিটাগাংয়ের নূর বাইকে মেরে ফেললো অনেক, তখন আপনার পুলিশ ওপেন ফায়ার করে আর দেখার সাথে সাথে গুলি ধরে ধরে মেরে ফেলে। হ্যাঁ, আপনি যদি মিছিলে থাকেন, মিছিলে গুলি। আর রাত্রে তো মনে করেন ক্রস ফায়ার তো হচ্ছে, গুম করতেছে, তখন কিন্তু এরকমই ছিল ওই সময়টা আপনার। বিশেষ করে আপনার 14 ইলেকশনের থেকে 18 ইলেকশনের 16 পর্যন্ত 17 পর্যন্ত এই সময়টা ছিল বেশি। তখন বলল যে আমাদের টিম আসতেছে, রেডি হ, বুঝেন। তখন তোর কি আছে পুরান ঢাকায়, আমরা খোঁজখবর পাইছি, তোর ওইখানে তোকে নিয়ে যাওয়া হবে। তখন আমি কিন্তু এই যে ধরা পড়লাম, তার আগেও আমি জানি যে জনিকে মেরে ফেলছে। তখন মনে করেন খুবই মানে একাকিত্ব লাগলো, যে আমার যে ফুল বডি মনে করেন আমার চলতেছে না, আমি দাঁড়াইতে পারতেছি না, কথা বলতে পারতেছি না, ইভেন কি আমার চোখের পানি আসতেছে না। তখন শুধু একটাই আসলে আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কিছু নাই। আমি ওনাকে বারবার কথা, মানে পানি না খাইলে আপনার যখন বডিতে কিছু থাকবে না, কথা বলেন, কথা কিন্তু শোনা যায় না, ফিস ফিস করে আমি বলতেছি, দেখেন ভাই আমি এগুলো করি না, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি দেখেন এগুলা, আমি এইসবে নাই, আপনি যদি এগুলা পান আমার দেন, তাহলে আমাকে মেরে ফেলেন, কোনো আমার নাই। আর আমার কথা কে শোনে? এরা কি করতেছে আপনার কথাক্ষণ পরপর মাইরা এরা উল্লাস করে, মদ খায়, আমার মেবি এরকম ড্রিঙ্কস করতেছে, চিল্লায় গান করে, বুঝছেন, চিল্লায়, অনেক চিল্লাচিল্লি করে থানার মধ্যে এরাই। হ্যাঁ, খুব চিল্লায় গান গায়, এই করে সেই করে শুনতেছে। পরে আমাকে মনিরুজ্জামান বলল এসআই যে তোকে নিয়ে যাবে, টিম চলে আসছে। কোথায় নিয়ে যাবেন ভাই? কয় তুই যেখানে এই যে পেট্রোল বোমা রাখিস, অস্ত্র রাখিস, বারুদ রাখিস, যেখানে এগুলো বানাস, ওইখানে নিয়ে যাবে। তখন মনে করেন আমি আর কোনো কথা বলি না, আমার সব বাসাই হারিয়ে গেছে একেবারে, আমি চুপসে বসে রয়েছি। তখন শুধু আল্লাহ আল্লাহ করি, আর কিছু বলি না, ওনাদেরকেও কিছু বলে না, কাউকে কিছু বলে না, কারণ আমি হাত পা নাড়ার মতো কোনো সিচুয়েশন ছিল না। পরে কি আল্লাহর কি রহমত, 20 থেকে 15 মিনিট পর সে আবার আসছে, এসআই মনিরুজ্জামান। কয় এই তুই কি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট? বলছি জি ভাই। তখন আমি মনে করেন একটা মনে হচ্ছে আমি মৃত থেকে, মানে আল্লাহ আমাকে ইরা দিছে, হায়াতরা দিয়ে দিছে। তখন কই শালা তুই তো ভালো স্টুডেন্ট রে, তোর বিসিএস এর আসছে। ও আমি যেদিন হয়ে অ্যারেস্ট হই মঙ্গলবারে, শুক্রবার আমার বিসিএস পরীক্ষা ছিল। তখন কয় এই তোর SMS আসছে। পরে কয় শালা তুই এত মেধাবী, তুই আসছিস রাজনীতি করতি, তোর দলের নাই, তোর ম্যাডামের এই সেই, মানে খুব গালাগালি, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যা আছে সব করতেছে। আমি মনে মনে বলি যে তুই আমার গালায় মাইরা ফেলা, তাও আমার বাইর করিস না ভাই। তখন বলল যে যা বাইচা গেলি। পরে সেটা বলে চলে যায়। চলে গেলে শেষ রাতের, মেবি তখন শেষ রাতের আগে, তখন এসআই ঠাকুর আসে। ঠাকুর এসে যখন আসলো, সবাই কিন্তু আপনার সিভিলে ছিল, কোনো পুলিশের পোশাক ছিল না। ঠাকুর এসে প্রথম এসে আমার দিকে তাকায় দেব, কয়টা, এটা বলার পর আমার তো কোনো ন্যূনতম কোনো আমার শরীরে আর কোনো বোধ বলে কিচ্ছু নেই। সে দেখলাম কি করলো, বইলা যে ভিতর থেকে একটা বেত নিয়ে আসলো, একটা বেত, আর হলো ওর যে ইটা আছে মেশিনটা, মানে পিস্তলটা আছে সাইডে নিয়ে আইসা প্রথম আমাকে কতক্ষণ বাইরে এলো, বেদম পিডাইলো। পিডানোর পর আমি পড়ে গেছি হাত পা ছেড়ে। পরে আমাকে কী করলো, একটা চেয়ারের সাথে আর ইয়ের সাথে হেলান দিল। হেলান দিয়ে সে টিগার দিয়ে আমাকে এই যে মাথায় আপনার এই চোখ মুখ মানে চাপা চুপা আপনার, আমার তো পরে 2টা দাঁত ফেলে দিতে হয়েছে, ভেঙে গেছিলো। পরে মাথাগুলো এখনো কিন্তু আমার ইয়ে আছে, আপনি হাত দিলে দেখবেন যে এদিকে এখনো এভাবে কতক্ষণ পর্যন্ত এইভাবে সে আমাকে মারছে 5 থেকে 7 মিনিট। মানে তখন আপনার আর কিছুই নাই আপনার বডিতে, মানে আপনার শরীরে কিচ্ছু নেই। হাবিবুল বাশা, আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, আমরা সাগর সিদ্দিকীর কাছ থেকে শুনে আসি। সাগর সিদ্দিকী, আপনার কোন জায়গা থেকে শুরু করবেন আপনি? হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের জীবনে
আসলে ওই সময়টাতে ভালো থাকাটা দুঃস্বপ্ন ছিল, বেঁচে থাকাটা এবং রাজপথে টিকে থাকাটাই আসলে আমরা সাকসেস বলে ওই সময় মনে করতাম। এবং যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি আমি সহ সারা বাংলাদেশে যারাই ভিন্ন মতের ছিল তারা সকলেই নির্যাতন নিপীড়িত হবে, গ্রেফতার হবে, এই জিনিসটাকে আমরা স্বাভাবিকভাবে নিয়েই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 2014 সালে নির্বাচন পূর্ববর্তী সময়টাতে খুব সম্ভবত নভেম্বরের দিকে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকা প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম হচ্ছিল। তো ওই সময় কিন্তু স্বাভাবিকভাবে ছাত্রদল এবং যুবদল সকল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করত। তো ওই সময় ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে যখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, আমরা ম্যাক্সিমাম সময় ট্রেনটা ইউজ করতাম, এত লোকজন নিয়ে আসলে ট্রেনটাই সহজ মাধ্যম ছিল যাতায়াতের। তো ব্যাক করার সময় আমি যখন আমার এলাকার স্টেশন ফতুল্লা স্টেশনে নামলাম, সেখান থেকে আমাকে পুলিশ গ্রেফতার করলো। এসআই কামরুল নামে একজন ছিল, তিনি আমাকে সেখান থেকে গ্রেফতার করলো। তো গ্রেফতার করে আমাকে যখন থানায় নিয়ে যাওয়া হলো, ওই সময়টাতে আপনারা সকলেই জানেন যে সমগ্র দেশব্যাপী ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীদের উপরে একটা মানে সবার উপরেই টর্চার হতো, কিন্তু এই দুইটা সংগঠনের নেতৃবৃন্দের উপরে স্টিম রোলারটা একটু বেশি চালানো হতো। তো তখন সন্ধ্যা, আমি যখন গ্রেফতার হলাম, তো 9টা পর্যন্ত স্বাভাবিকভাবে আমাকে লক আপে রাখলো। তো 9টার পরবর্তীতে যে সব আসামি, অন্য যে আসামি আছে তাদের থেকে আমাকে একটা ভিন্ন থানার ভিন্ন একটা লকআপের মধ্যে নিয়ে সেখানে রাখা হলো। আমার ফ্যামিলির মানুষজন খবর পেয়ে বা শুভাকাঙ্ক্ষীরা খবর পেয়ে আমাকে খাবার দাবার দিল। তো আমি মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে খাবার দাবার খেয়ে বসে আছি। তো এমন সময় যে এসআই আমাকে অ্যারেস্ট করলো উনি আসলো, আয়সা ওনার এক কনস্টেবলকে, 2জন কনস্টেবলকে বললো যে শালারে বাঁধো। তো গ্রিলের লকআপের এই গারদের যে গ্রিল, এই গ্রিলের মধ্যে আমাকে মানে বাইরের দিকে মুখ করে এইভাবে 2টা হাত আমাকে বেঁধে দাঁড় করা রাখছে প্রায় 4-5 ঘন্টা। কোনো টর্চার করেনি, ওইভাবে দাঁড় করা রাখছে। তো মধ্যরাতে 2টা-2:30টার দিকে উনি এখানে আসছে, ওই এসআই কামরুল। উনি প্রায় 30 মিনিট আমাকে ওইখানে পিটাইছে। গ্যাসের একটা পাইপ আছে, লোহার, আর একটা আছে প্লাস্টিকের মোটা, ওই পাইপ এবং লাঠি দিয়ে 30 মিনিটের মতো এখানে দাঁড় করা পিটাইছে। পিটানোর পরে উনি চলে গেল। 1-1.5 ঘন্টা পরে আবার ধারাবাহিকভাবে ওনার এই যে এএসআই ছিল উনিও আসলো, পিটালো, কিন্তু কোনো প্রশ্ন করে না। প্রথমে ওনারা আসলে টর্চার করতেছে পালাক্রমে ধারাবাহিকভাবে। তো ভোর রাতে এসআই কামরুল আবার আসছে, আসার পরে উনি বলতেছে যে তোমার মানে তোর সাথে লোকেরা কোথায়, যেমন আমার কয়েকজন সহযোদ্ধা ওই সময় যারা আমরা একসাথে রাজনীতি করতাম, এর মধ্যে মশিউর রহমান রনিও ছিল, তারপরে জুয়েল আরমান, ওদের কথা বলতেছিল এবং বলতেছিল যে তোদের ওই অস্ত্রশস্ত্র কোথায়, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছিল। তো আমি আগে থেকেই যখন আমাকে টর্চার করতেছিল ওই মাঝখানের সময়টাতে আমি বুঝতে পারতেছিলাম যে আমার কিছু প্রশ্ন করা তো অবশ্যই হবে, শুধু টর্চার করা তো তার উদ্দেশ্য না। তো আমি মাইন্ড সেট আপ করে রাখছিলাম যে আমার উপর টর্চারটা যাই হোক, যেহেতু আমি এর আগেও অনেকবার বহুবার অ্যারেস্ট হয়েছি, যে আমি আসলে কারো নাম বলবো না বা কারো স্ট্রেস বলবো না। সকাল পর্যন্ত লাগাতার 5-7 বার আমাকে প্রচণ্ড টর্চার করা হলো। তো যখন আমাকে প্রথম দিন ওই দিন চালান করা হলো কোর্টে, খুবই নর্মাল একটা মামলায়, কারণ ওই সময় আমাদের ওই দিকে ওইরকম করে ঘটনা ঘটে নাই যে এই ঘটনায় আমাকে আসামি করা যেতে পারে। নর্মাল একটা মামলায় আমাকে চালান করলো। তো এর পরের দিন আমি জামিনে বের হলাম। বের হওয়ার পর কোর্ট থেকে আমার আবার অ্যারেস্ট করা হলো, কোর্টের গেটের বাইরে থেকে আবার অ্যারেস্ট করে নিয়ে যে আবার আমাকে এই সেম স্টাইলে সারা রাত টর্চার করা হলো। যেমন ওই সময় ওই দিন আমাকে একটা মানে এরকম টর্চার করা হয়েছে যে হাত পা গোল করে বেঁধে পায়ের মধ্যে টর্চার করছে লাগাতার, মানে প্রতি 10-20 মিনিট পর পর পালাক্রমে এসে টর্চার করলো। তো মধ্যরাতে আমার মুখে একটা গামছা পেঁচাইয়া ঠান্ডা পানি ঢালতেছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমার কাছ থেকে তার একটা স্টেটমেন্ট নিতে চাচ্ছিল যে আমাদের কাছে অস্ত্র এবং অন্যান্য দ্রব্য সামগ্রী আছে এই ধরনের। তো ঠিক সেম ওই রাত পার হলো পরবর্তী দিন আবার আমাকে চালান করা হলো। ওই দিন আমাকে চালান করা হলো, এখানে একটা মজার ব্যাপার বলি যে আমার জন্মের 3 বছর আগের একটা হত্যা মামলায় সন্দেহজনকভাবে আমাকে সন্দেহভাজন দেখা, আমার জন্মের 3 বছর আগের একটা হত্যা মামলা আমাকে আসামি কইরা আমাকে চালান করা হলো। তো ওই মামলায় কোর্ট কি মানে বুঝতে পারলো যখন আমার বার্থ সার্টিফিকেট বা অন্য জিনিস ওইখানে দিল, তো ওই দিন আমাকে আবার জামিন দেওয়া হইলো। তো এখান থেকে বের হওয়ার পর তৎকালীন জেলা বিএনপির প্রেসিডেন্ট তৈমুর আলম খন্দকার এবং কাজী মুনির সাহেব পার্টি অফিসে কারামুক্ত ছাত্র নেতাদেরকে একটা সংবর্ধনা দিতেছিল, আমি সহ আরও যারা ওই সময় সমসাময়িক ছিল। তো সেখান থেকে আমাকে আমরা ওইখানে গেলাম। ওইখান থেকে আমি যখন বাসায় আসার পথে আমাকে আবার অ্যারেস্ট করলো, মানে তৃতীয়বার লাগাতার।
ওই দিন অ্যারেস্ট করে নিয়ে আইসা আমাকে, আমার আসলে ওই সময় আর টর্চার করার মতো পরিবেশ নেই। আর আমি একই কাপড়ে এই 3-4 দিন ধরে আছি। রাত 2টা-3টা পর্যন্ত কিছু করলো না, একটা লকআপে আলাদা ওইখানে রাখা দিল। তো ওই সময় আইসা বললো যে ওরে তো আর মারার মতো পরিবেশ নাই, আর আমি ওই সময় একটু ফিজিক্যালি উইক ছিলাম ওই কন্ডিশনে, যে ওরে ঝুলা রাখো। তো ওইখানে তো সিলিং নাই, ওই গ্রিলের যেই একবারে উপরের যেই লেয়ারটা ওইখানে আমার বাইন্ধা সারা রাত ঝুলা রাখলো। আমার ওই দিন আর টর্চার করে নাই। তো পরবর্তী দিন আমাকে আবার যখন কোর্টে চালান করলো, আরেকটা পেন্ডিং মার্ডার মামলা দিচ্ছে, সেটাও আমার জন্মের আগের, মানে ওই আমার জন্মের 4-5 বছরের আগের মামলাগুলোতে আমাকে ইয়া করে। আপনার জন্ম কত সালে? আমার জন্ম 89 সালে, কিন্তু মামলাগুলো দিচ্ছে 86 সাল 88 সাল, এই মানে আমার জন্মের 2-3 বছর আগের ওই মামলাগুলো দিচ্ছে। পরবর্তীতে আবার আমাকে চালান করলো। তো কোর্ট, মহিলা ম্যাজিস্ট্রেটের কোর্টে আমাকে বারবার চালান করতেছিল। যেই ম্যাজিস্ট্রেট সাহেব উনি বুঝতে পারতেছিল যে আসলে আমি পুলিশের প্রশাসনের শিকার। তো আমাকে আবার জামিন দেওয়া হইলো। তো বোঝাই যাচ্ছে যে আসলে তো জামিন দেওয়ার পরে যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার ঠিক 5 মিনিটের মধ্যে আমি আসলে ওই সময় এত ক্ষুধার্ত ছিলাম যে আমি জামা কাপড় চেঞ্জ করে বা ফ্রেশ হওয়ার মতো অবস্থা না। আমার আম্মা আমার মনে হয় 1 লোকমা ভাত খাওয়া দিছে। এই অবস্থায় আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে গেল। অ্যারেস্ট করে নিয়ে যেয়ে আমাকে অবৈধ অস্ত্র বানোয়াট একটা মামলায় একটা অস্ত্র এবং কিছু কাচের বোতলে নর্মালি কেরোসিন তেল দিয়ে বোমা টোমা বানায় ওই মামলাটায় আমাকে চালান করানো হলো। তো ওই দিন রাত্রেবেলা আমাকে যেই টর্চারটা করা হয়েছে, যে আমার হাত এভাবে রেখে স্ক্রু ড্রাইভারের উল্টা পাশ যেটা আছে হাতল, ওই হাতল দিয়ে এই জায়গাগুলোতে বাড়ি দেওয়া হয়েছে। আর যে ওই আগের দিনে আমাকে খুব বেশি টর্চার যেহেতু করে নাই, তৃতীয় দিন আসলে একই এসআই একই আয়ু আমাকে বারবার গ্রেফতার করতেছে। ওরও তো একটা ইয়ার বিষয় আছে যে ও তো টানা লাগাতার 4 দিন অ্যারেস্ট করছে, টর্চার করছে। তো ওই দিন আমাকে মোটামুটি একটা মানসিক টর্চারের মধ্যে রাখছে। আমাকে যখন ওই মামলাটায় পরবর্তীতে চালান করা হলো, তো আমি 57 দিন ওই সময় কারাগারে ছিলাম। 57 দিন পরে আপনি বলছিলেন যে একবার আপনাকে কুপিয়ে মেরে ফেলবার জন্য কুপিয়ে সেটা হচ্ছে রেখে গিয়েছিল। 2021 সালে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তো আমি তখন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম। তো আমি একটি মিছিল করি। প্রতিবাদ মিছিল করার পরে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি সম্মেলন ছিল। তো তৎকালীন যে আহ্বায়ক ছিল তৈমুর আলম খন্দকার, ওনার বাসভবনে। তো স্বাভাবিকভাবে এই ধরনের প্রোগ্রামগুলোতে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। তো ওইখানে শৃঙ্খলার দায়িত্বে আমি ছিলাম। আমি গেটের বাইরে ছিলাম। আমি সহ আরও 10-12 জন নেতাকর্মী আমরা সম্মেলন গেটের বাইরে অবস্থান করতেছিলাম। তো তখন সেখানে পুলিশের গাড়িও, তারপরে ডিবির গাড়িও সেখানে ছিল। তো তাদের উপস্থিতিতে অতর্কিতভাবে শামীম ওসমানের যেই আপনার ছাত্রলীগ যুবলীগের যে ক্যাডার বাহিনী, তারা সেই সমাবেশ স্থলে হামলা করে। তো লোহার গেট থাকায় আমরা সেই গেটটা তালা মেরে চাবিটা ভিতরে দিয়ে দিই, কিন্তু আমরা নিরাপদ দূরত্বে সেখানে সরে যেতে পারি না। তখন আমার মাথায় প্রথমে আইসাই আমার মাথায় একটা লোহার পাইপ দিয়ে বাড়ি দেওয়া হয়। তা আমি তাৎক্ষণিক সেখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার মাথায় কোপ দেওয়া হয়। এখানে অনেকগুলো স্টিচ আছে, পিঠে, হাতে, এখানে অতর্কিতভাবে আমার কুপি। তখন আমি সেন্সলেস ছিলাম। তো যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখলাম যে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ আমাকে খানপুর হসপিটালে, আমাদের ওইখানে জেলা হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যখন আমি চিকিৎসাধীন ছিলাম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়, মুমূর্ষ অবস্থায় যখন ছিলাম, সেই অবস্থায়ও আমাকে সেখান থেকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়। তো যেহেতু আমার বাসা থেকে থানা খুব বেশি দূরে না, স্বাভাবিকভাবে কাছাকাছি থাকলে প্রশাসনের 2-1 জনের সাথে কিন্তু একটা সম্পর্ক থাকে। কোনো এক মাধ্যমে আমি খবর পেলাম যে আমাকে হসপিটাল থেকে গ্রেফতার করা হবে। তো আমাকে শিফট করে, আমি হসপিটালের 6 তলায় ছিলাম, আমাকে নিচতলার একটা কেবিনের মধ্যে, মানে হসপিটাল কর্তৃপক্ষ আমার এলাকাতেই, তো ওনারাই আমাকে ওইখানে এসে রাখে। তো পুলিশ যখন আমাকে গ্রেফতার করার জন্য উপরে যায়, তখন আমি আমার পরিবারের মানুষজন এবং সহযোদ্ধারা আমাকে ওইখান থেকে অন্যত্র সরাই নিয়ে যায়। হ্যাঁ, সাগর সিদ্দিকী, আবারও আপনার কাছ থেকে শুনবো হাবিবুল বাশার। পরে যখন ঠাকুর রাতে আসে, ঠাকুর এসে আমাকে সর্বশেষ টর্চারগুলা করছে। আপনার সে আমার দাঁতগুলা এগুলো, সে শুধু আপনার হাতের যে পিস্তলের ছিল সেটা দিয়ে আমাকে মারত। এবং তারটাই আমি সবচেয়ে বেশি তখন ছিল। তখন আর আসলে কোনো কিছু ছিল না।
সে সর্বশেষ মেরে আমাকে বলে, যদি কালকে হেড না দাঁড়াস কোর্টে তাহলে তোকে আবার রিমান্ডে নিয়ে আসবো। তারপর আমি কোর্টে গেলাম, আমাকে ধরে নিয়ে রাখছে, আরও লোক ছিল। যখন আমাকে ভ্যানে উঠায় সেখানেও অনেক লোক ছিল, তারা আমাকে সবসময় ধরে ভিতরে বসিয়ে তারপর কোর্টে নিল। কোর্টে নিয়েও তারা আমাকে সর্বোচ্চ, আমার সাথে যারা ছিল অন্য থানায় না, রিমান্ড আমি তো পরেই ছিলাম। কোর্ট থেকে কি আপনাকে? হ্যাঁ, কোর্ট থেকে আমাকে কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠিয়ে দিল। যখন কারাগারে যাই তখন আমাকে পাঠায় হাসপাতাল, কারা হাসপাতালে, মেঘনা। পরে আর কি নির্যাতন আপনার? আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স আমার পরীক্ষা চলে, তখন আমি পড়তে আসলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসার পর আমি চা খাওয়ার জন্য বাইরেছি। ছাত্রলীগের 10 থেকে 12টা ছেলে আমাকে পিটালো। এমন পিটাইছে আমাকে, কেউ ধরার মতো কেউ নাই লাইব্রেরির সামনে। তখন লাইব্রেরির আমার এলাকার কিছু কর্মচারী আছে, তারা আমাকে ধরে নিয়ে লাইব্রেরিতে রাখলো, রেখে পানি টানি দিচ্ছে, মাথায় দিচ্ছে। এমন সময় প্রক্টর সাহেবের টিম আসলো, আইসা আমাকে প্রক্টরের স্যারের টিমে নিয়ে গেল। তো সেখানে আমি দাঁড়াইতে পারি না, আমাকে ফালায় রাখছে। তখন জসিম ভাই বললো যে স্যার তাকে মেডিকেলের ব্যবস্থা করেন। না, সে এখানে বোমাবাজি করে, হরতাল করে, অবরোধ করে, আমার কাছে অনেক প্রমাণ আছে, আর আমার তো এখানে জবাবদিহি করতে হয়, আমি শাহবাগ থানায় বলে দিছি। তখন সবাই মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটির একজন আমাদের প্রক্টর, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনার কাছ থেকে আমাকে হাসপাতাল বা ন্যূনতম আমাকে পানিও দিল না, সে আমাকে শাহবাগ থানায় হস্তান্তর করলো। মামলা করেছিলেন? না, আমি এসবের নামে কোনো মামলা করি নাই। আপনি কি বিচার চান? আমি বিচার চাই। আমি বিচার চাই বলতে, আমি যে দুইজনকে আমি চিনি তাদের সাথে আমি একদিন দেখা করলে আমি তাদেরকে বলবো যে ভাই আমার অপরাধটা কি ছিল। সাগর সিদ্দিকী, 2022 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আপনারা সকলে জানেন যে ওই সময় ধারাবাহিকভাবে সারা বাংলাদেশেই বিচার বহির্ভূত, প্রশাসন দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হচ্ছিল। তো নারায়ণগঞ্জে খুবই আলোচিত একটি ঘটনা, শাওন প্রধান শহীদ হয়েছিল ওই ঘটনাটাতে। তো সেদিনের প্রথম সকালবেলা, যেহেতু আমাদের প্রোগ্রামটা ছিল কোনো বিক্ষোভ টিক্ষোভ না, আমরা একটা র্যালি করব প্রতিষ্ঠা বার্ষিকী। আমি নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে আমার সাথে নেতৃবৃন্দ যারা ছিল নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের ব্যানারে আমরা সংবদ্ধ হচ্ছিলাম যে আমরা মিছিল নিয়ে জেলা বিএনপির যে মূল জায়গাটা সেখানে পৌঁছাবো। ওই দিনের যে ঘটনাটা, প্রথম শুরু পুলিশের হামলাটা হয় আমার মিছিলের উপরে, এবং সেখানে আমি সহ আমার পিঠে প্রায় 15টা গুলি বিদ্ধ হয়, রাবার বুলেট। তৎকালীন সহযোদ্ধা আমার কমিটির ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, সে গুলিবিদ্ধ হয়। তারপরে আমাদের একটা ছোট ভাই আছে আলিফ বিল্লা, তার চোখে গুলিবিদ্ধ হয়। এবং আরেকটা ছেলে আছে, সে বর্তমানে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সদস্য সচিব হিসেবে আছে, ফারুক। তার শরীরে মাথাসহ প্রায় 150 উপরে স্প্লিন্টার বিদ্ধ হয়। এই গুলি সহ পুলিশ রাইফেলের যে বাট এবং লাঠি দিয়ে আমাদের মানে বেধড়ক পেটায়, কিন্তু তৎক্ষণাৎ ধরুন সকলের ছত্রভঙ্গ হয়ে যায়। আর যারা আহত ছিল, আহতদের মধ্যে আমি গুলিবিদ্ধ ছিলাম, কিন্তু আমি সুস্থ ছিলাম। জি, তারপরে কি হলো? তৎক্ষণাৎ আমি তাদের সকলকে নিয়ে হেলথ এইড নামে একটি হসপিটাল আছে চাষারাতে, সেই হসপিটালে গেলাম। তো তখন ওই সময় সারা বাংলাদেশে, ভাইয়া আপনি একটি জিনিস আপনাদের জানা আছে হয়তো, বা কোনো হসপিটালে চিকিৎসা, এই গুলিবিদ্ধ লোকদেরকে চিকিৎসা দেওয়া হতো না। তো সেই হসপিটালটিতে আমাদেরকে চিকিৎসা দেওয়া হলো না। তখন সেখান থেকে আমরা ঢাকা মেডিকেলে ওদের সবাইকে নিয়ে আমি আসলাম। ঢাকা মেডিকেলে আমাদেরকে 6 ঘন্টা, চোখে গুলিবিদ্ধ অবস্থায়, চোখ দিয়ে রক্ত পড়তেছে, পিঠ দিয়ে রক্ত পড়তেছে, এরকম অবস্থায় 6 ঘন্টা আমাদেরকে বিনা চিকিৎসায় ফেলে রেখে আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হলো না। তখন সেখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিল যে এখানে পুলিশ আসতেছে, আহত হোক যারাই হোক তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা যখন ফোর্স করলাম ট্রিটমেন্টের জন্য, ওনারা বললো যে আপনাদের জন্য ভালো হবে, আপনারা একটা কাজ করেন, আপনারা ওই যে অবস্থায় উনি যেভাবে উইন্ডেড, ওনাদেরকে নিয়ে আপনারা শ্যামলী চলে যান, যেখানে নিউরো সায়েন্স আছে, যার মাথায় অনেকগুলো গুলি লেগেছে, ওনাকে ওইখানে দেন, এবং পাশে চক্ষু হসপিটাল আছে, ওই যে যার চোখে আঘাত লেগেছে তাকে ওইখানে নিয়ে যান। তো আমি নিজেও কিন্তু অসুস্থ, কিন্তু আমার আসলে ওই সময় এই জিনিসটা মনে করার মতো সময় ছিল না। ওদেরকে নিয়ে ওইখানে যখন গেলাম, তখন ওই জায়গাগুলোতে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হলো না। তৎকালীন যে ড্যাবের দায়িত্বে ছিল ডক্টর পারভেজ রেজা কাকন ভাই, তখন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাইকে আমি জানালাম যে ভাই এই অবস্থা, আমি একা এখানে, আমি নিজেও অসুস্থ, আমি কোথাও ট্রিটমেন্ট করতে পারতেছি না, দায়িত্বশীল কাউকে এখানে পাঠান। যারা এটি করেছে তাদের তো আপনি বিচার চান, আপনি কি মামলা করেছেন? আমি একটি কথা বলতে চাই যে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে আমরা বাবা ছেলে
রাজনৈতিক মিথ্যা মামলায় একসাথে বারবার কারাগারে মানে থেকেছি, কাঠগড়ায় দাঁড়িয়েছি। একজন মানুষের ব্যক্তিগত জীবনে এর চাইতে যন্ত্রণাদায়ক, বিব্রত করার পরিস্থিতি মনে হয় না হতে পারে। মানে আপনি আপনার বাবা সহ? হ্যাঁ, একসাথে। আর আমি একটা ঘটনার বিচার চাই, যে আমরা আসলে একটি সুন্দর, স্বাক্ষর স্বনির্ভর, নিরাপদ বাংলাদেশের জন্য স্বপ্ন দেখে আন্দোলন সংগ্রাম করেছি। আমি মনে করি যে প্রতিটা ভালো কিছুর জন্য আপনার ত্যাগ করতে হবে। আমাদের সকল পরিশ্রম, সকল ত্যাগ আমরা ওই ভালো কিছুর জন্য উৎসর্গ করি। কিন্তু এই বিগত জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত অবস্থায় আমার সাথে আমার এক স্নেহভাজন ছোট ভাই সে শহীদ হয়, শহীদ রাকিব। তার সেই ঘটনাটি যারা ঘটাইছে, নারায়ণগঞ্জের কুখ্যাত গডফাদার শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, এবং তাদের সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের সরাসরি গুলিতে এই রাকিব শহীদ হয়, যেটা আমি নিজে চোখে দেখেছি। তার লাশটাকেও আমরা এলাকাতে কবর দিতে পারি নাই তাদের অত্যাচারের কারণে, তার গ্রামে অন্যত্র যে আমাদের ওইখানে নিয়ে দাফন করতে হয়েছে। আমি এই ঘটনাটার বিচার চাই। আমরা প্রত্যাশা করি সকল হত্যাকাণ্ড, সকল অন্যায়ের বিচার যেন বাংলাদেশে হয়। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় বিচার বা আইনের শাসন যেন প্রতিষ্ঠা পায়। সাগর সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। হাবিবুল বাশার, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। হাবিবুল বাশার ও সাগর সিদ্দিকী দুই মায়ের দুই সন্তান হলেও রাজনৈতিক আদর্শ তাদের এক ও অভিন্ন, যে কারণে তাদের নিপীড়নকারীরাও একই। আওয়ামী ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াতে গিয়ে তাদের জীবনের সোনালী সময় হয়েছে ধূসর, শরীর ও মনোজগতে পড়েছে গভীর দাগ। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে তাদের সেই নিপীড়ন নির্যাতনের কালো দাগ মুছে যাবে। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে আবারও তারা ছড়াবেন নেতৃত্বের দ্যুতি। সেই সঙ্গে বিচারের মুখোমুখি হবে সেই সব খুনি, গণহত্যাকারী ও নিপীড়করা। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironer.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।